এতক্ষণে এই শিশুটিকে তো সবাই চিনে গেছে। এই মুখটি এখন ভাইরাল। চেনার কারণ, সম্প্রতি একটি রিয়েলিটি শো কৌন বানেগা ক্রোড়পতি, মানে যাকে আমরা কেবিসি বলে চিনি, সেইখানে পার্টিসিপেট করতে গিয়ে তার স্বভাব, আচার আচরণ ইত্যাদি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অবশ্য তার সপক্ষে অনেকে ভালো কিছু কথা বলেছে, কিন্তু বেশিরভাগই সমালোচনা করেছেন, ট্রোলিং এবং বুলিং এর লেভেলেও চলে গেছে। ভিডিও শুরু করার আগে আমি এটা বলে রাখি, আমি কোন রকম ট্রোলিং বা বুলিং কে সমর্থন করি না, এবং এটা করা উচিত না। এবং শিশু হোক কি অ্যাডাল্ট, কোনো মানুষকেই, কোনো প্রাণকেই ট্রোলিং এর শিকার হওয়া উচিত নয়। এই যে ভাইরাল মুখ, এই মুখটি চেনার কারণ কি? ওভার কনফিডেন্স, সব জানতা ভাব, অ্যারোগেন্ট বিহেভিয়ার, এচড়ে পাকামো ইত্যাদি। কোন নেটিজেন বলছেন, আমরা তো এরকম ছিলাম না, আমাদের সময় তো এগুলো হতো না, আমরা সম্মান করতে জানতাম, কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা জানতাম, এ তো কিছুই জানে না, একটা থাপ্পড় মারলে সব ঠিক হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন, স্পেশালি কিছু এডুকেটর, কিছু সাইকোলজিস্ট, কিছু সাইকিয়াট্রিস্ট, তাদের কথায় যে এই শিশুটিকে তার আচরণের জন্য দায়ী করা উচিত নয়। সে এডিএইচডির মতো রোগের শিকার হতে পারে, বা তার সিক্স পকেট সিনড্রোম থাকতে পারে। সিক্স পকেট সিনড্রোম, এডিএইচডি কি ইত্যাদি নিয়ে আমরা পরে আলোচনা করব। এডিএইচডি নিয়ে আমার আলোচ্য একটি ভিডিও রয়েছে, সেটা চাইলে দেখে আসতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু যাই হয়ে থাকুক, এই যে শিশুটি, এই শিশুটি কিন্তু একজন রিপ্রেজেন্টেটিভ আজকের সমাজের বাচ্চাদের। সুতরাং এই শিশুটিকে পার্সোনালি আমি কোনো কথা বলবো না, শিশুটির আচরণগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। আচরণগুলো কিন্তু আজকের সমাজের, আজকের জেনারেশনের রিফ্লেকশন, যেটা কিনা জেন জি, জেন আলফা, এদের মধ্যে ভীষণভাবে দেখা যাচ্ছে। অ্যাজ এন সাইকোলজিস্ট, অ্যাজ এন এডুকেটর, আমি ক্রমবর্ধমান হারে এই আচরণগুলো কিন্তু দেখতে পাচ্ছি। কেন? এই আচরণে অসুবিধা কি রয়েছে? আজকালকার ছেলে মেয়ে একটু স্মার্ট হবে, একটু কনফিডেন্ট হবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া ওরা ফার্স্ট লাইফে অভ্যস্ত, সুতরাং তাদের একটু কনফিডেন্স থাকবে এবং তারা একটু ইম্পালসিভ হবে, তারা ইমোশনটাকে কন্ট্রোল করতে এখনো শেখেনি, সুতরাং তাদের দোষ দেওয়া উচিত না। না, একদমই তাদের দোষ দেওয়া উচিত না, কারণ তারা ডেভেলপিং ফেজে রয়েছে। কিন্তু আমরা যদি খুব অবজেক্টিভলি দেখি, তাহলে স্বভাবগুলো পারসিস্ট করাও কিন্তু উচিত নয়। এই ডেভেলপিং পিরিয়ডে এই স্বভাবগুলোকে যদি আমরা প্রশ্রয় দিই, আমরা যদি এটাকে নার্চার করি, রাদার তার সাপোর্টে কথা বলে, তাহলে কিন্তু এইটা এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এই জিনিস স্ক্রিপ্টেড যদি হয় বা না হয়, সাধারণত আমাদের দেশে সবকটা রিয়েলিটি শোই প্রায় স্ক্রিপ্টেড হয়, কিন্তু স্ক্রিপ্টিং হোক বা রিয়েল হোক, সবকিছুই রেলেভেন্ট জিনিসকেই ডিনোট করছে। মানে আজকালকার শিশুরা এইরকম, এরকম ধরনের আচরণ তারা বেশিরভাগ ক্ষেত্রে শো করে, তাই জন্য এটা এত বেশি রেলেভেন্ট হচ্ছে এবং এটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, রিয়েলিটি শো এর টিআরপি বাড়ছে। টেকনিক্যাল কথা পরে থাক, আমি বলছি অবজেক্টিভলি আচার আচরণগুলো নিয়ে। এই আচরণগুলো কিন্তু পারসিস্ট করা উচিত নয়। কেন? কারণ আখেরে যার আচরণ এগুলো, সেই মানুষটারই কিন্তু ভবিষ্যতে সেই অ্যাডাল্টেরই ক্ষতি হবে। কারণ আমরা জানি সাইকোলজি অনুযায়ী ইন্টেলিজেন্সের বিভিন্ন পার্সপেক্টিভ থাকে, শুধু নম্বর বা শুধু একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে ইন্টেলিজেন্স বিচার করা যায় না, বরং ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে হাউ টু কমিউনিকেট, হাউ টু ডিল উইথ সোশ্যাল থিংস, এই সমস্তগুলো দিয়েই কিন্তু আমাদের জীবনের ওয়েলবিংটা ডিটারমাইন্ড হয়। সুতরাং নিজের ভালো থাকার জন্যই অন্তত নিজে যদি খুব রেগুলেটেড থাকে, আমাদের ইমোশন গুলো যদি খুব কন্ট্রোল থাকে, তাহলে কিন্তু নিজেই ভালো থাকি বা ভালো থাকা যায়। তাই জন্য শিশুদের এই ব্যবহারগুলোকে সমূলে প্রথমে উৎখাত করতে হবে। শিশুদের এই ধরনের আচার আচরণকে প্রশ্রয় দিলে চলবে না। আজকাল বাচ্চাদের মধ্যে এই আত্মকেন্দ্রিকতা, অ্যাগ্রেশন, ইম্পালসিভনেস, রেসলেসনেস, এই বা সেলফিশনেস, এই ধরনের জিনিসগুলো ভীষণভাবে কমপ্লেন আসে। কিন্তু এমনটা কেন হয় বলুন তো? সেকালের থেকে একালের কোন পরিবর্তনগুলো এই সমস্ত আচরণকে প্রমোট করে? তাহলে কিছু সম্ভাব্য কারণ বলি। প্রথমত, আজকাল ফ্যামিলিগুলো নিউক্লিয়ার ফ্যামিলি।
হ্যাঁ, নিউক্লিয়ার ফ্যামিলির দরকার রয়েছে। আজকের জেনারেশনে, আজকের লাইফে নিউক্লিয়ার ফ্যামিলিটা ভীষণই রেলেভেন্ট। কিন্তু সমস্যা হয় সেই জায়গায় যখন ফ্যামিলিগুলো ভীষণভাবে আইসোলেটেড হয়ে যায়, তাদের সোশ্যাল ইন্টারাকশন কমে যায়, এবং সেই ধরনের ফ্যামিলিতে যখন একটা বাচ্চার আপব্রিঙ্গিং হচ্ছে, তখন কিন্তু সে সোশ্যাল বিহেভিয়ার গুলো, সোশ্যাল কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি শেখে না। তাদের অসংবেদনশীলতা, মানে অন্যের পার্সপেক্টিভটা না বোঝা, এই জিনিসগুলোর কমপ্লিকেশন বাড়তে থাকে। আর যেহেতু তারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, তাই ২ নম্বর পয়েন্টে এটাই খুব অবশ্যম্ভাবী ভাবে আসে যে পেরেন্টস এর মোস্ট ভালনারেবল অবস্থাগুলো আজকালকার বাচ্চারা দেখে নেয়। তাদের মধ্যে বাউন্ডারিজ তারা রাখতে পারে না, যদিও চাইলে রাখা যায়। কিন্তু কি হয়, অনেক ছোট ফ্যামিলিতে একটা ঘরে ছেলেমেয়ের সামনে বিভিন্ন বিষয় নিয়ে মা বাবারা আলোচনা করছে, হয়তো সেই টপিকটা কারোর সমালোচনা, সেই কেউটা পাশের বাড়ির কোনো গুরুজন, কিংবা তারই নিজের স্কুলের টিচার বা টিউশনের টিচার। তো এই যে ভয়ঙ্কর বাউন্ডারির অভাব, এতে এই ধরনের আচরণগুলো কিন্তু প্রমোট করা হয়ে যাচ্ছে। আর পেরেন্টসদের ল্যাক অফ ভ্যালু তো আরেকটা কারণ বটেই। কারণ আমাদের ভ্যালু সিস্টেমটা ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। আমরা অন্যের কদর করতে জানি না, আমরা কম্পেয়ার করি। বাচ্চার সামনেই একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার কম্পেয়ার করছি, বাচ্চার সামনেই একজন টিচারের সঙ্গে অন্য টিচারের কম্পেয়ার করছি, তার নামে কিছু কথা বলছি, এটসেট্রা এটসেট্রা। আর রয়েছে ল্যাক অফ অথরিটি। কাদের? পেরেন্টসদের, এবং তার সাথে টিচারদেরও। টিচারদের তো বটেই, কারণ আহ প্রথম কথা, টিচারদের এখন কোনোই ক্ষমতা নেই। টিচারদের হাত থেকে সমস্ত অথরিটি কেড়ে নেওয়া হয়েছে, এবং মা বাবারাও আখেরে তাদের অথরিটি কিন্তু ল্যাক করেছেন। এখন আপনারা আমাকে বলতেই পারেন যে আপনাদের মতো সাইকোলজিস্টরা, সাইকিয়াট্রিস্টরাই তো বারবার বলেন জেন্টাল প্যারেন্টিং এর কথা, বারবার বলেন না বকতে, না মারতে, মারা উচিত নয়, স্কুলে মারা বন্ধ হয়ে যাওয়া উচিত। এখন কথা হচ্ছে, শাসন করা আর অ্যাবিউজ করা, মানে মারধর করা, এর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। আমরা না মারাটাকে না শাসন করার সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলি। ছোটবেলা থেকে বাচ্চারা কিন্তু প্রথম সোশ্যাল গ্রুপ হিসেবে তার ফ্যামিলির সাথে ইন্ট্রোডিউসড হয়, তারপরে তার স্কুল আসে, টিচার আসে, সবাই আসে। সুতরাং রোল মডেল হিসেবে কিন্তু প্রথমে আসে মা বাবা এবং তারপরে টিচার। প্রথম থেকে যদি আমরা অথরিটি ল্যাক করি, আমাদের মানবে কেন? আর যদি রোল মডেল হিসেবে বাচ্চারা তাদের ডেভেলপিং এজে কাউকে নাই পায়, তাহলে তাদের এরকম আনরেগুলেটেড বিহেভিয়ার তো খুবই কমনলি দেখা যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, পেরেন্টস যখন, ওই যে বললাম অনেকটা ওই ভালনারেবিলিটি শো করার মতো, যখন পেরেন্টস তার সন্তানের কাছে সারেন্ডার করে। অনেক কিছু এমন জিনিস আছে আজকাল, খুব ফাস্ট লাইফ চেঞ্জ হচ্ছে, অনেক কিছু নতুন নতুন জিনিস আসছে, পরিবর্তন আসছে ২০০০ সালের পর থেকে। যেরকম ভাবে র্যাপিডলি আমাদের সমস্ত কিছু পরিবর্তন হয়েছে সমাজে, সেটা অনেক দিন ধরে কিন্তু হয়নি। ২০০০-এর আগের যেই সময়টা, সেই সময়টায় কিন্তু অনেকদিন ধরে কিন্তু সেরকম ধরনের পরিবর্তন অত লক্ষ্য করা যায়নি। সুতরাং যখন এই র্যাপিড চেঞ্জেস গুলো এসেছে, তার সাথে সাথে কিন্তু অনেক পেরেন্টসরাই নিজেকে আপডেট করেননি। হ্যাঁ, সবাইকে এক্সপার্ট হয়ে যেতে হবে না, কিন্তু অ্যাওয়ারনেসটা তো থাকতেই পারে। সুতরাং যেহেতু সেটা হয়নি, অথচ আজকালকার এই জেনারেশনের ছেলেমেয়েরা, যারা কিনা এই মুহূর্তে টিনেজার বা তার কাছাকাছি বয়সের, তারা প্রথম থেকেই ওইগুলো ইউজ করে, ওই ডিজিটাল প্ল্যাটফর্ম বলুন বা এই ধরনের টেকনোলজি বা যাই কিছু হোক, সেই পরিবর্তনগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছে, এবং তার মা বাবারা তখনও পারেনি। তাই জন্য কি হয়েছে, আগেন এই যে এটাও একটা কারণ অথরিটি ল্যাক করার, তারা সারেন্ডার করে ফেলেছে বাচ্চাদের কাছে, এই দেখ না রে, এটা একটু করে দে না। অনেক ছোট, অনেক আগে থেকেই, অনেক ছোটবেলা থেকেই তারা বলছে যে আমি তো এত কিছু জানিই না, ও যতটা জানে, ফোনে কত কি খুলে ফেলে, এটা হাতে দিচ্ছে, ওটা ওটা খুলে ফেলছে, এই ছবি তুলে ফেলছে, কাকে কল করে ফেলছে, এবং গর্বের সাথে বুক ফুলিয়ে বলে। এবং এটা কিন্তু ভয়ঙ্কর আমার মতে, কারণ তারা তখন ডেভেলপিং পিরিয়ড আছে, তাদের রোল মডেল দরকার। কিন্তু সে বাচ্চাটি যাকে রোল মডেল হিসেবে দেখবে, সেই যদি তার কাছে সারেন্ডার করে,
সে কাকে অথরিটি হিসেবে দেখবে, তার কথা মান্য করবে। কোনো বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে, কোনো অসুবিধা হলে সে তো তাকে বলতেই চাইবে না, তার ইচ্ছা করবে না। কারণ তার সবসময় মনে হবে আমি তোর থেকে বেশি জানি, আমি তো এই ক্ষেত্রে মা বাবার থেকে বেশি জানি বা অমুক গুরুজনদের থেকে বেশি জানি, আমি কেন তার কথা শুনবো, সে যা বলবে ভুলই বলবে। এই মানসিকতা থেকেই কিন্তু এই ধরনের আচরণ অনেক সময়ই জন্ম নেয়। আর সোশ্যাল মিডিয়া তো আছেই। ছোটবেলা থেকে আনকন্ট্রোলড মোবাইলের ব্যবহার। মোবাইলটা প্রথমেই খাওয়ানোর সময় মা বাবারা দিয়ে দেন, তারপর নিজেরাই বলেন ও তো মোবাইল ছাড়তে চায় না। এই নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাই প্রথম থেকেই যে মোবাইলটা দিয়ে দেন, তার মধ্যে যে কত স্টিমুলাস আছে, কত ধরনের কন্টেন্ট আছে, সেগুলো তো রেগুলেট করার জন্য কেউ বসে নেই। কখন বাচ্চা কি দেখে ফেলছে, কত ধরনের স্টিমুলাস তাদের মধ্যে যাচ্ছে, তারা কি ধরনের আচরণ শিখছে, কোন কন্টেন্টটা দেখে কি তাদের মধ্যে বিশ্বাস জন্মাচ্ছে, সেটা রেগুলেট করা প্রায় অসম্ভব হয়ে যায় একবার ইন্ট্রোডিউসড হয়ে গেলে। তাই প্রথম থেকেই খুব রেগুলেটেড আর কন্ট্রোলড মোবাইলের ব্যবহার বা ডিজিটাল মিডিয়ার ব্যবহার কিন্তু বাচ্চাদের সাথে করা উচিত। আর এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই বাচ্চারা আরো বেশি আইসোলেটেড হয়ে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে। বাচ্চারা খেলছে না, কারণ বাচ্চারা খেলতে চাইছে না। হ্যাঁ, এটা মানছি, শহরে যারা বড় হচ্ছে তাদের এখানে মাঠের অভাব, খোলা জায়গার অভাব। তারপরেও আমি বলবো তার পাশাপাশি আরেকটা বড় কারণ হচ্ছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড যদি নাও হয়, তাহলেও তারা মোটামুটি ওই কাছাকাছি ব্যাপার প্রচন্ড, তারা সেটাতে অভ্যস্ত। তাদের যদি বলা হয় চল যাই একটু বাইরে বেরোই, তারা বলে না, মোবাইল স্ক্রল করতেই তারা বেশি কমফোর্টেবল। তো তাদের মধ্যে অ্যাগ্রেশন হবে, সেটাই স্বাভাবিক। তাদের এনার্জি চ্যানেলাইজ হচ্ছে না, তাদের যে বিপুল এনার্জির ভান্ডার সেটা হচ্ছে না, এবং বসে থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাবে তাদের মধ্যে অনেক রকমের রোগ ছোটবেলা থেকেই দানা পাচ্ছে। আর ডায়েট তো রয়েছেই, লাইফস্টাইল তো রয়েছেই, সব মিলিয়ে ইন্টিগ্রেটেডলি এই বিহেভিয়ার গুলো জন্ম দেয়। কেউ একা দায়ী নয়, কোনো একা শিশু দায়ী নয়। শিশুকে যারা মানুষ করছে, যেই এনভায়রনমেন্টে শিশু আছে, অবশ্যই ভাবে আবারও বলবো, আলটিমেটলি কিন্তু জেনে বা না জেনে তারাই দায়ী। তাহলে সমাধান কি? আমি এটাই বলবো যে একবার যদি এই পথে পা বাড়িয়ে ফেলে বা একবার যদি এই নেশা ধরে যায়, মানে যে সোশ্যাল মিডিয়ার নেশা, এবং এই ধরনের আচরণ পার্সোনালিটিতে এসে যায়, তাহলে খুব অনেস্টলি আমি বলছি, টেকনিক্যাল হেল্প নিয়ে বা প্রফেশনাল হেল্প নিয়ে কিছু দূর অব্দি বিহেভিয়ারটাকে কন্ট্রোল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় বা একটা মাস্কিং করা যায়। কিন্তু পুরোপুরিভাবে একটা রিনিউয়াল কিন্তু সম্ভব নয় বোধহয়। তার থেকে আমি বলবো প্রিভেনশনের কথা। মানে ওই জন্যই আমি পজিটিভ সাইকোলজি নিয়ে এই অ্যাওয়ারনেস ভিডিও গুলো বানাই, যাতে করে প্রিভেনশনটা করা যেতে পারে। কিওরের থেকে প্রিভেনশন ভালো, সেটা আমরা সবাই জানি। তাহলে প্রিভেনশনটা আমরা আর কিভাবে করতে পারি? ওই যে বললাম, ছোটবেলা থেকেই পুরো ফ্যামিলি ডাইনামিক্সটা ভেবেচিন্তে তৈরি করবেন, বাচ্চার আপব্রিঙ্গিং এর কথা ভেবে, বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে। আমরা অনেক সময় বাচ্চাকে খুব সেকেন্ডারি মনে করি, বাচ্চা কিছুই বুঝছে না, কিছুই শুনছে না। আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি, আমরা যেরকম চাচ্ছি যে বাচ্চা, এটা আমি আগেও বলেছি, বাচ্চা বিহেভ করুক, সেরকম বিহেভিয়ার আমরা করি। আপনাদের আর এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই, কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়ার দরকার নেই। কারণ বাচ্চা কিন্তু ইনস্ট্রাকশন শুনে শেখে না, তারা কিন্তু দেখে শেখে, যাকে বলে মডেলিং। এই লার্নিং এ তারা বেশি অভ্যস্ত। আর যাদের অলরেডি পার্সোনালিটিতে এই ধরনের ব্যবহার চলে এসেছে, যারা ইম্পালস কন্ট্রোল করতে পারছে না, যারা রেসলেস, যারা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে কথায় কথায়, যাদের কথা মানছে না, এবং স্থান কাল পাত্র ভেদে তাদের ব্যবহারটা ঠিক মতো হচ্ছে না বা হবে না, এটা বোঝা যাচ্ছে। কারণ ডেভেলপিং পিরিয়ডে সবসময় ফুল স্টপ টানা যায় না, যে আচ্ছা এই বিহেভিয়ারটা করছে এটাই চলতে থাকবে, এটা কোনো বলা যায় না। কিন্তু একটা পার্টিকুলার কোনো নেগেটিভ বিহেভিয়ার যদি পারসিস্ট করে, তাহলে তখন একটা আশঙ্কার একটা কিন্তু ব্যাপার রয়েই যায়। তাই জন্য যদি এরকম মনে হয় কোনো অসুবিধা হচ্ছে এবং তার জন্য তার একাডেমিক সাকসেসে কোনো রকম প্রবলেম হচ্ছে, সে তার টিচারের কথা শুনছে না, তার মা বাবার কথা শুনছে না, বাড়িতে চেঁচামেচি করছে, কনসেন্ট্রেট করতে পারছে না, ইত্যাদিতে, এগুলোও তাদের সমস্যা হয়, এবং তখন আপনারা কিন্তু প্রফেশনাল হেল্প অবশ্যই নেবেন। এক্ষেত্রে কোনো ট্যাবু রাখবেন না। তাতে করে কি হবে, কিছু দূর অবধি তারা কিন্তু নিয়ন্ত্রিত থাকবে, এবং যদি সঠিকভাবে
সঠিকভাবে মেজার গুলো নেওয়া যায় তাহলে কিন্তু অনেকাংশে খুব ভালো ফলাফল দেখা যায়। আর আরেকটা কথা বলবো, প্রফেশনাল হেল্প নিতে যাওয়ার সময় কোনো সময় এই মাইন্ডসেটটা রাখবেন না যে এই যে বাচ্চাটার দোষ, বাচ্চাটা এখানে এই করেছে, আমার বাচ্চা এই করে, আমার বাচ্চা ওই করে, এটা ওর দোষ, ও এটা করে না, ও এটা করে, এই ইত্যাদি ইত্যাদি সব দোষ তার ঘাড়ে চাপাবেন না। বরং এই যে ঘটনা বা এই যে সমস্যার মূলে আমরা সবাই দায়ী, এই মানসিকতাটা নিয়ে যাবেন। চেঞ্জটা কিন্তু শুধু আপনার বাচ্চা একা করতে পারবে না, পুরো ফ্যামিলি এনভায়রনমেন্টটা এর সাথে কোঅপারেট করতে হবে। হ্যাঁ, জানি ডিফিকাল্ট কিন্তু অসম্ভব নয়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।